ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কিভাবে? প্রথমে শুরু হলো টেম্পু স্ট্যান্ড দখল, এখনো চলছে। দেখেন তৃণমূলে নিজেরা দখল নিয়ে মাইপিট করছে, আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল, আমরা সময় বেঁধে দিতে চাই না। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার। যে সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না। শুনেছেন, এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব? ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো 9 বছর ওদের আতিথেয়তায় ছিলেন, আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ। আপনি ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন। কেমনে আপনারা চালাইতে দিত? আপনার দলের লোকেরাই বলেছিল। দেখেন কি লিখেছে, বিএনপি নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না। তাদের যুক্তি, সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না। তিনি দীর্ঘ 9 বছর ধরে ভারতে আছেন। সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। ভারত যখন উদ্ধারে ছিলেন তখন আপনার তার স্টেটমেন্ট নিয়ে বিবিসি সন্দেহ করেছিল। আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনারা ফেলাই গেছে, নিজেরও মুখ ঢাকা ছিল। তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনারে? যাই হোক, এই বিষয়ে পরে আসবো, আরো মেলা আছে। তারপরে তো এস আলম কেস আছেই। মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে। এমনি এমনি গাড়ি চুরি ছিল তাই না? সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না, তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসা থেকে ধরা পড়েছিল। এস আলমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব? আবার সালাউদ্দিন সাহেব কইছে বারবার মনে করাই দিবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত অনির্বাচিত। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। কেন সালাউদ্দিন সাহেব মনে করাই দিতে হবে কেন? প্রফেসর ইউনূসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত, আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে। দেখেন কতজন আওয়ামী আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, তার সংখ্যা আপনি বলতে পারেন না। শোনান এডিটর সাহেব, প্রায় 2600, কত যেন আমার ঠিক মনে নাই, মোর দেন 2600 রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে। প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র, যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই, সে শহীদের সংখ্যা ভুলে যায়। শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না, 24-এর বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না। শুনেন এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলেছে। দেখেন কক্সবাজারে আরো 2 সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে। দেখেছেন? আরো দেখেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে। দেখেছেন? আরো আছে দেখেন, পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। দেখেছেন? বিপ্লব বিপ্লব বলতে বলতে কাট হয়ে পড়ে যায়। এইবার বলেন যে কয় মাসের মধ্যে শেষ করতে দিচ্ছে। দেখেন এই দেশে গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করবো, এটা কোনো সামাজিক বিপ্লব নয়। তো সালাউদ্দিন সাহেব আপনার এটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি? হাসিনা চোখে মুখে মিশে কথা, আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা 1 বছর না যাইতে যাইতেই ঘুরে ফেলছে। ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে এরা? রাখবে না। তার স্যাম্পল তো এখানেই। আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে এই সমস্ত কথাবার্তা যে কয়? আসেন এটা একটু দেখুন। সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে। সংবিধান সংশোধন করবে কি? এটি সংসদ, জাতীয় সংসদ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত এটি রাজনৈতিক সরকার, এটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে। ওই সংবিধানও বুঝে না। বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে। অবাক ব্যাপার কি জানেন? বাংলাদেশের মানুষ এই 55 বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি, একবারও না। বিষয়টা বুঝাই বলি। ধরেন আপনি পরীক্ষা দিবেন, আপনার প্রশ্ন করবে কে? আপনার টিচার তো, তাই না? আপনি তো আপনার পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না। সংবিধান রচনা বা সংশোধন সেই রকম। আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন। আইন তৈরি করাই সংসদের কাজ, এলাকার উন্নয়ন সংসদের কাজ না। এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ। সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে। রাষ্ট্র তাই করে, তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে। এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার, তারা শক্তিশালী হয় না, আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায়। উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি, টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না। তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায় জানেন? উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে। এই জন্যই এই এমপি হইতে চায়। যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না। তাইলে তো সেই সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয়। তাই সংবিধান রচনা করে গণপরিষদ। গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা। সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে, তখন গণপরিষদ ভেঙে যাবে। বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না, মিছা কথা। আমরা নির্বাচন চাই, যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই, কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন, যা একটা নতুন সংবিধান রচনা করবে। বরং বিএনপি নির্বাচন চায় না, বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না। কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা, তাই তারা সংসদ নির্বাচন চায়।
আপনারাই বলেন, হাসিনা যে সংবিধান রেখে গেছে, যে সংবিধান খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চাইছে, সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি? এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি, সেটা আমরা জানতে চাই। নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছিলেন। সে বলে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত সরকার। আসেন এটা একটু বুঝে দেখি আগে এটা। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন সাহেব 1975 7 নভেম্বর থেকে 1978 সালের 23 জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল। দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয়? আপনি কথা বলেন কেন? নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার, এটাই শিখাই দিছে ইন্ডিয়া। দিল্লি রাইটার্সে লেখা হইলো না আনইলেক্টেড সরকার, এই যে দেখেছে an unelected interim government led by Nobel Peace Prize laureate মোহাম্মদ ইউনূস। ওই যে কইছে না ইংরেজি কিবেন কইছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড অনির্বাচিত। আরে অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচিত হয় না। প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা? যে এটা বৈধ সরকার। আপিল বিভাগের মতামতে এই সরকার গঠন করেছে চুক্তি, তোদের প্রিয় চুক্তি, বিএনপির প্রিয় চুক্তি নাকি এখন চুক্তিটা হয়ে গেছে? আইনের কোনো ফাঁক নাই কলে। আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলীয় হোক বা অন্য কোনো দলই হোক যে আসুক ক্ষমতা। সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম, অন্য দলই হয়তো আসবে। পরবর্তী সরকার ক্ষমতা আসলে তার প্রথম কাজ হবে প্রফেসর ইউনূসের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা। এটা থেকে করতেই হবে, না হলে তার সরকার অবৈধ। বিএনপির সাথে আমাদের সমস্যা নির্বাচন নিয়ে, বিএনপির সাথে আমাদের সংখ্যাপাত হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন, নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন। তফাৎ খুব পরিষ্কার। বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান, আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন আগে নতুন সংবিধান তৈরি করি, নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন। এত নির্বাচন করতেছে, দলের মধ্যে নির্বাচন করে মানুষ তৈরি করতে পারেন আগে ওইটা করেন। নিজের দলের নির্বাচনের কালচার নাই, দেশের মানুষের গণতন্ত্র আর নির্বাচন খারাপ হাইসানি আমি না এতদিন কোন কমিটিতে নির্বাচন করে আপনি করতে পারছেন? নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে, আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে দিচ্ছেন। আর ভাই আপনার তো বলি মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা বলবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। সে নিজের দলের চেয়ারপারসনের বক্তব্য শুনে দেখেন তারেক রহমান 1971 মুক্তিযুদ্ধ আর 2024 মুক্তিযুদ্ধ, উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি, সেটি সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে পারে না। গণহত্যাকারী স্বৈরাচারী বার্তা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম কারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। শুনেছেন, এই দলের প্রধান নেতা বলে এক কথা, স্থায়ী কমিটির নেতা স্বাধীনতা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে। আগে নির্বাচন দিয়ে কমিটি বানান, দেখি কেমন গণতন্ত্র ঠিকানে, তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন। আপনি আসলে ধর্ম পরে শিখাও। ওই যে পরীক্ষার কথা কইছি না, নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না, বানাবে টিচার। গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে, সংবিধান রচনা করবে, তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে। এটা হইলে জনগণের মালিকানা। আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার, তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায়, যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে, লুটপাট আর গোলামি। আমরা চাই নতুন খাতা, নতুন প্রশ্নপত্র, নতুন পরীক্ষা, যার নাম হইল গণপরিষদ নির্বাচন। এই নির্বাচন হবে নতুন দিনের জন্য, নতুন সমাজ গঠনের জন্য, যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে, নিজের শাসকের হিসাব চাইবে। সংসদ না, আগে লাগবে গণপরিষদ। নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে, সেই নির্বাচন চাই। এটাই হইল লড়াইয়ের মূল, এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা, 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষা। এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই। আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে পাহাড়ের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে। এই বাধা আমরা মানবো না। এই বাধা কিভাবে সরায় দিতে হয়, এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয়, সেটা আমাদের জানা আছে। সেটাও টাইম মতো দেখে নেবেন। ইনকিলাব জিন্দাবাদ।